আজকের আজকের যে দোয়ার মাহফিল, এটা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন, এদের দোয়ার মাহফিলে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমি এত লোকের নাম বলতে পারবো না। সবাইকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে বড় বিষয় হলো শেখ হাসিনার সরকার বিগত 16-17 বছর দেশ চালাইছে। কত দল, কত মানুষ, জনগণ সব আন্দোলন করছে, কিন্তু কেউ তারে নামাইতে পারে নাই। ওনার ইচ্ছে ছিল ওনার বাপের মতন মরে যাব, দল ক্ষমতা ছাড়বো না। এইটাই ছিল তার মূল কারণ, যার জন্য 9 নির্বাচনের পরেই তারা কি করলো, তত্ত্বাবধায়ক সরকারের যে আইন ছিল সেটা বাতিল করলো। বাতিল করে তা মোট পুক্তা করে নিয়ে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই তাদের এই আসল উদ্দেশ্য ছিল। আমাদের বিএনপি, জামাত শিবির বা অন্যান্য ডান দল, বাম দল সব দলই কিন্তু আন্দোলন করছে। 10 লক্ষ লোক পর্যন্ত জমায়েত হয়েছে, কিন্তু 2 মিনিটের ভিতরে সব মানুষ ছড়িয়ে দিছে, বাধ্য করছে সরাইতে ডাইরেক্ট গুলির বিনিময়। কোঠা আন্দোলন ছাত্রদের জন্য শুরু হয়, কোঠার থেকে শুরু করে ওনাদেরকেও তাই করতে চাইছিল এই সরকার। মারতে 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 অনেক জায়গায় অনেক খবর পাই, 860-90 জন মরছে, 1100 গুলিবিদ্ধ, চক্ষু নাই, 3300 আহত, নিখোঁজ 1200, এরকম বহুত নিউজ আমরা পাই। সঠিক কতটুকু কেউ কিন্তু বলতে পারবো না। মারতে মারতে যেমন না কলির ব্যাপার আছে, সেই পর্যন্ত তাদের মুড কিন্তু ঠিকই রাখছিল। সেই সুবাদে ওনাদের আত্মার মাগফিরাতের জন্য আমাদের এই দোয়ার মাহফিল। আল্লাহর ওনাদের উসরায়, আল্লাহর ইচ্ছায় সে ওনার বাপ মারা গেছে, উনি পলাইতে বাধ্য হয়েছে। 2 ঘন্টা 2 দিন কত সময় চাইছিল, কিন্তু 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। 45 মিনিটের ভিতরে যদি উনি দেশ ত্যাগ না করেন, ওনাকেও কিন্তু ঘেরাও ঘিরে ফেলাবে। 45 মিনিটের ভিতরে উনি পলিয়ে গেছে। এখানে বলতে গেলে সবাই আপনারা জানেন, এখানে বিস্তারিত ব্যাখ্যা করবো না। এই দুয়ার মাহফিলে সবার আত্মার মাগফিরাতের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। চমৎকার করে আমাদের অনেক সুন্দর ভাবে বুঝাই দিয়েছেন যে বিগত সরকার আমাদের কিভাবে নিপীড়িত করেছেন। তো আমি এই পর্যায়ে আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের জনাব মন্টু কাকাকে, আমি ফজর আলী মন্টু কাকাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি আহ্বান জানাচ্ছি জয় সিকদার কাকাকে মঞ্চে আসার জন্য। সম্মানিত সুধী, আপনারা বিভিন্ন গণমাধ্যম সহ রাস্তাঘাটে দেখতে পেরেছেন এই সরকার, স্বৈরাচারী সরকারকে পতনের পর আমাদের বাংলাদেশের সর্বসাধারণ কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে, এবং আমাদের ছাত্ররা নিজেরা দায়িত্ব নিয়ে রাস্তায়, যখন আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। যে ছাত্ররা হাতে তুলে মুখে ভাত খাইতে চাইতো না, তারা আজকে কাঁধে করে, মাথায় করে বন্যার্থীদের জন্য ত্রাণ নিয়ে তারা পানিতে, গলা পর্যন্ত পানিতে যেয়ে তারা সহযোগিতা করতেছে। এতে বোঝা যাচ্ছে যে কোনো জাতি পরাধীন থাকতে চায় না। প্রতিটা জাতি স্বাধীন থাকতে চায়। যদি স্বাধীনতার স্বাদ সে পায়, তাহলে সে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ করে দেশের জন্য কাজ করে যায়। এই থেকে আমাদের দেশপ্রেমের প্রকাশ পায়। আমরা প্রত্যেকে আমাদের দেশপ্রেমকে লালন করব। এ পর্যায়ে আমি আরো একটু কথা না বললেই নয়, যে আপনারা জানেন যে বন্যার্থীদের জন্য যে আমরা সহযোগিতা পাঠাচ্ছি, পানি বর্ষণের কারণে এবং ভারত থেকে পানি এসে তারা খুবই মানবতার জীবনযাপন করছে। প্রায় 35 লক্ষ মানুষ পানিতে তারা আবদ্ধ ছিল। 70 লক্ষের মতো মানুষের এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যার যার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবো, যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আমরা বিভিন্ন ভাবে ত্রাণ পাঠিয়েছি এবং এখনো উদ্যোগ নিয়েছি যে আমরা যারা আছি, দলীয় নেতৃবৃন্দ সহ এলাকাবাসী সকলে আমরা একটা সহযোগিতা আবারও
একত্রিত করে আমরা তাদের জন্য নিয়ে যাব, আমাদের সহযোগিতা করবেন। এ পর্যায়ে আমি আজকের বিশেষ অতিথি যিনি এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, দূর থেকে এসেছেন আমাদেরকে ভালোবেসে, আমাদের ঢাকা মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোফাজ্জল হোসেন খান সাহেবকে আজকের এই অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লাহু মিল্লাতি রাসূলিল কারীম। আল্লাহ পাকের বহুত বড় দয়া মায়া ইহসান যে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারছি এবং আপনাদের সাথে দুটো কথা বলার জন্য আমাকে একটা স্টেজে আল্লাহ পাক দাঁড় করিয়ে দিয়েছে। সবই আল্লাহ পাকের দয়া মায়া আর ইহসান। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা যে সময় আপনাদের সাথে এই দোয়ার মাহফিলে আপনারা অংশগ্রহণ করতে পারছি এবং আসছি, এই সময়টা আসলে আমাদের প্রত্যেকের জন্যই না আনন্দের, না দুঃখের, না কষ্টের, শুধু একের পর এক বিভিন্ন ধরনের মুসিবত আমাদের উপরে আসছে, কিন্তু আমরা কি করছি? মোকাবেলা করছি ধৈর্যের সাথে। এখানে আপনারা বিভিন্ন স্তরের লোক আছেন, তার মধ্যে আপনার একজন সমাজসেবক, একজন ব্যবসায়ী, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনার ধর্মীয় অনুশাসন অনুপ্রেরণা যারা দেয় সে সমস্ত ভাইরাও আছে। আসলে প্রচন্ড গরম, ভাদ্র মাস, এটাই স্বাভাবিক। এর মধ্যেও আপনারা কষ্ট করে আসছেন। শুধু আমরা কিছু বিষয় নিয়ে মত বিনিময় করব এবং এই যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত আন্দোলন করতে যে শহীদ হয়েছেন, আপনার বৈষম্য বিরোধী ছাত্র, আমার রাজনৈতিক ভাই, আরো বিভিন্ন ধরনের ছাত্র ছাত্রী, পথচারী, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে নিহত হয়েছে। বড়ই দুঃখের এবং কষ্টের কথা, আমাদের শেখ হাসিনা বলেছিলেন হেলিকপ্টার থেকে পানি মারা হচ্ছে আপনাদের শান্তির জন্য, ঠান্ডা দেওয়ার জন্য। আসলে ওখান থেকে গুলি করা হয়েছিল। তার প্রকৃষ্ট উদাহরণ বিভিন্ন ছোট বাচ্চারা, পথচারী যারা মরেছে, আপনারা দেখেছেন টিভিতে। অবশ্য দেখার সুযোগও হয় নাই, কারণ অনেক টিভি দেখায় নাই। শুধু সামান্য কিছু যমুনা টিভি আপনাদেরকে দেখিয়েছে। আমরা রাজপথে ছিলাম, সবসময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। ন্যূনতম একটা বয়স হয়েছে, কিন্তু আজ 40 বছর বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। আল্লাহ পাক আমাকে শেষ পর্যন্ত যাতে আপনাদের খেদমতে, আপনাদের সাথে থেকে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের স্থপতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যাতে চলতে পারি, সেই দোয়া চাই আপনাদের। ওই ব্যক্তিটি এমন ছিলেন, সেনা ব্যারাক থেকে আসছিলেন, অথচ ওনার মধ্যে ছিল দেশপ্রেম। আপনার যুদ্ধ চলছে, নিরস্ত্র বাঙালি, কিছুই নাই, কোনো হাতিয়ার নাই। কথায় বলে যে ডাল নাই তরোয়াল নাই, নিধিরাম সর্দার। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা ব্যারাক থেকে বিদ্রোহ করে যখন সাধারণ মানুষের মধ্যে আসলেন, তখন প্রাণ ফিরে পেয়েছিলেন এই বাঙালি জাতি। যে আর কেউ না হোক, সেনাবাহিনী আছে, ন্যূনতম কিছু নিয়ে আসছে আমাদের জন্য, ঝাঁপিয়ে পড়লেন। আমাদের যারা বড় ভাই, আমার বড় ভাই, উনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একজন সদস্য। আমি ওনাকে দেখেছি, উনি জিয়াউর রহমান যেদিন মারা যায়, আমরা তখন ছোট। সাংবাদিককে দেখেছি, যিনি খবর পাঠ করতেন আপনার টিভিতে, খবর বাদ দিয়ে বসে কাঁদছেন।
সংগ্রামী ভাই বন্ধুরা, কথা বললে অনেকই বলা হয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এক বড় ভাই, যিনি আমাদের সঙ্গে যুক্ত। আমার সাথে পরিচয় হবে, আপনারা সবাই তাকে চেনেন। আরো আপনাদের অনেক ভাই আপনারা এ বিষয়ে আপনারা জানেন এবং বলেছেন। আমি শুধু একটা কথাই বলবো, আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জন করা সম্ভব, কিন্তু টিকিয়ে রাখাটা খুবই কঠিন। কাজেই আমরা কারো কোনো প্রকার কোনো ক্ষতি করব না, সবাই সবার সাথে মিলেমিশে কাজ করব। তবে আপনার কোনো প্রকার কোনো আপনার যারা এতদিন আপনার বিভিন্ন কুকর্মের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে আপনার সাথে নিতেন, তাহলে আপনার পার্সেন্টেজটা কমে যাবে মানুষের। ঠিক আছে, সেই জন্য আমি কি বলতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, যদি একটা গ্রাম আপনার 10 জন মিলেমিশে বাস করবেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কারণ তারা হচ্ছে আমাদের আমানত। আমি যেমন এখানে দেশের নাগরিক, ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারাও নাগরিক, তাদেরও বাঁচার অধিকার আছে, আপনার টিকে থাকার অধিকার আছে। আমি তাদেরকে সহযোগিতা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমি আমার কথা শেষ করব। তৎকালীন আরবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়েছে। ইহুদি নাসাররা তার বিরুদ্ধে বিভিন্ন খারাপ বিষয় প্রচার করেছে। এক বুড়িমা কাঠি বুচ্চা নিয়ে তারাই আছে, হাঁটার শক্তি নাই, যাওয়ার শক্তি নাই কোথাও। ইতিমধ্যে উনি ফিরে যাচ্ছেন, দেখেন বুড়িমা দাঁড়িয়ে আছেন। তো জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কোথায় যাবেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? উনি বলছেন যে আমি শুনছি মোহাম্মদ নামে কোন এক লোকের আবির্ভাব ঘটেছে, উনি নাকি খুব খারাপ, মানুষের মারে, খুব খারাপ লোক। আপনি কোথায় যাবেন? পার্শ্ববর্তী আপনার একটা পাহাড় আছে, এই পাহাড়ে আমি যাবো। বলছেন যে ঠিক আছে। ওনার কাঠি বোঝা যা ছিল নবী রাসূলুল্লাহ মাথায় নিয়ে ওনার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিয়েছেন। দূর থেকে দেখে যে বুড়ি ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির মহামানব সাথে নিয়ে। সবাই ভাবছে যে বুড়ি এই মোহাম্মদকে হায়ার করে। আর দূর থেকে বলছে মোহাম্মদের জন্য আমরা এলাকা ছেড়েছি, আর বুড়ি তুমি এই মোহাম্মদকে সাথে নিয়ে চলে আসছো। বলছে বুড়িমা যে এই মোহাম্মদের ভয়ে যদি তোমরা এসে থাকো এবং তুমি যে কথা বলেছো, আসলে মানুষরা এলো মহামানব, কাজেই আমি আর এখন তোমাদের কোনো ইহদি নাই, আমি কলেমা পড়ে গেলাম। সেই জন্য ভাই তোমরা ভাই বন্ধু, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 17টা বছর আপনার ক্ষমতার বাইরে, আমরা যাতে সুন্দরভাবে ক্ষমতায় আসতে পারি, আমাদের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে পারি। ওই পূর্বের সেই রাজনীতি, আওয়ামীর দুঃশাসনের রাজনীতি কিন্তু বাংলাদেশে এখন আর চলবে না। আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে কিভাবে বাংলাদেশ চলবে, কিভাবে রাজনীতি চলবে, ওরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কাজেই ভেবে চিন্তে দেখে শুনে পথ চলবে, এবং যে কাজই করবেন আপনি দেখেছেন বাইরে কথা বলার কোনো প্রকার কোনো সুযোগ নাই। তারেক জিয়া খুব কঠিন অবস্থান করছে। রাজনীতি দলীয়করণ করবেন, আপনার কোথাও আপনার হিংসা রাহাজানি, কোথাও দখলদারিত্ব করবেন, রাজনীতি থেকে বাদ। আপনারা জানেন আমি কৃষক দল করি, কৃষক দলের সেক্রেটারি এবং শ্যামা উবায়ের, ওনার দুইজনে একই এলাকার লোক। দুইজনের প্রার্থীদের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছে। আমাদেরও 16 তারিখে সুজানাগরী আমাদের একটা প্রোগ্রাম ছিল। এর আগেও আপনার একজন প্রার্থীর প্রোগ্রাম ছিল। আমি বাড়ি যেয়ে দেখি যে ঘরে ঘরে আপনার বিভিন্ন লোকের আপনার আদর্শে, অর্থাৎ এক একজন লোকের
রাজনীতি চলছে, যেটা বলে মাসেল করে। তাহলে কেমন অবস্থা হতে পারে আপনারা চিন্তা করতে পারেন? আচ্ছা, আমি আসি এই বিষয়ে আপনাদের বলার জন্য। আমরা বিএনপি রাজনীতি করি। সেই জন্য নট অনলি আপনার পাবনা সোজানগর, যে কোনো জায়গা, ঢাকা বা যে কোনো জায়গা, আমরা এক হয়ে সমস্ত গ্রুপের লোক এক হয়ে ফেরিঘাট নাজিরগঞ্জ বাজারে আমরা মিছিল করতে, আলহামদুলিল্লাহ। এখন সেই জন্য আপনাদের এখানেও যদি এরকম কোনো কিছু থেকে থাকে, আপনারা কারোর সাথে কোনো দলাদলি না করে, কোনো গ্রুপিং না করে একসাথে রাজনীতি করেন, এক মঞ্চে আসেন, এক কথা বলেন, শহীদ জিয়ার রাজনৈতিক আপনার আদর্শ তুলে ধরেন, তারেক জিয়ার বর্তমানে যে মুভমেন্ট সেই বিষয়গুলো আপনারা তুলে ধরেন। কোনো প্রকার এখানে যারা, এখানে অনেক ব্যবসায়ী এলাকা, আপনারা ব্যবসা করবেন, সৎভাবে ব্যবসা করেন, আমিও ব্যবসা করি, আপনার সাথে আমিও ব্যবসা করব, তবে সৎ ব্যবসা করব। আপনার কোনো প্রকার কোনো ওই আপনার দুই নম্বরে কোনো ব্যবসা ইনশাল্লাহ করার মানে ইচ্ছা আমার নাই বা করবও না। তো সেই জন্য পরিশেষে আপনাদের কাছে একটা কথা বলবো, বিশাল এলাকা, সাভার এলাকা, আপনার ১৭ বছর অনেক দমন পীড়ন অনেক কিছু আপনারা সহ্য করেছেন। এখন একটা শান্ত অবস্থা, যাতে শান্তি বিরাজ করে, আর যাতে বিএনপির রাজনীতি করতে না হয়, বিএনপির যাতে মানুষের দ্বারে দ্বারে না দিতে হয়, এখনই যান। এখন আপনার আদর্শ দেখে আমি নবীবাগ চলে আসলাম, আদর্শ আপনাদের মাথায় তুলে ধরেছি। কাজেই নিজের আদর্শ দিয়ে নিজে অন্যকে উপকার করেন, নিজে সৎ ব্যবসা করেন, অন্য দখলদারিত্ব ছেড়ে দেন, এই সমস্ত জিনিস করবেন না। আপনার আমাদের মনে করতে হবে যে খুব অচিরেই, গতকালও আপনারা দেখেছেন শুনেছেন যে আমাদের মহাসচিব সাহেব আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। ওনারা তো চিরদিনের জন্য আসেন নাই, হয়তো কিছুদিনের জন্য আসবেন, রাষ্ট্রটা গুছিয়ে দিয়ে চলে যাবে, তারপরে ইলেকশনের মাধ্যমেই আমাদের ক্ষমতা আসতে হবে, যাতে একজন মানুষের কাছে যে আমি ভোট চাইতে পারি, তার ভোটটা যাতে আমি নিতে পারি, সেই জন্য তার সাথে ভালো ব্যবহার করে আপনার ভোটটা নেওয়ার ব্যবস্থা করবেন। এখনই এই আপনাদের সাথে কথা হবে, আমার জন্য দোয়া করেন, আপনাদের প্রত্যেকের জন্য দোয়া রইল। আর আপনারা পরিশেষে ইনশাল্লাহ বন্যার্ত এবং যারা এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এটা বলবো না, কারণ এটা বলা ভুল, কারণ যারা অসুস্থ তাদের সাথে আমরা দেখা করেছি, গিয়েছি, তাদের জন্য দোয়া করব। দেশবাসী প্রত্যেকের জন্যই আমরা দোয়া করব। আমার জন্য দোয়া করেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোফাজ্জল হোসেন খানকে এত সুন্দর বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আশুলিয়ার কৃতি সন্তান, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার ১৪ বছর বড় ভাই জনাব কাবিল উদ্দিন। তাকে তার মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার ১৪ বছর বড় ভাই, আশুলিয়া থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দল এর সাংগঠনিক সম্পাদক, বনলতা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশেদ আলম ভাই। তাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। যেহেতু জুম্মার দিন, খাওয়ার সময় আমরা বেশি সময় নিব না, আজকে আরেকজনের মূল্যবান কথা শুনে আমরা আজকে মূল দোয়ার অনুষ্ঠানে চলে যাব। এ পর্যায়ে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের অভিভাবক, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব কাবিল উদ্দিন ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য। সবাই একটু করতালির মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার কথা আপনার হয়তো স্পষ্ট বুঝতে অসুবিধা হবে। আমি আসলে আমার কণ্ঠটা ঠান্ডাজনিত কারণেই এই সমস্যা হচ্ছে। তো এই গরমের মধ্যে আপনারা সবাই
অনেক কষ্ট করে এখানে আছেন। আসলে আজকে জুমার দিন, শুক্রবারের দিন, সবাই একদিকে ক্ষুধার্ত, আজকে গরমে আপনারা আহত। এতদিন আহত ছিলাম অত্যাচারে, এখন আজকে আমরা কিন্তু আহত, যদিও আমাদের এখন শরীর অনেকটা হালকা, দেশের মানুষ একটু আবার দ্বিতীয় স্বাধীনতা পাইছে, তারপরে আমরা গরমে কিন্তু আহত এখানে। তো আজকে এখানে ছাত্র বৈষম্য আন্দোলনের যারা নিহত হয়েছেন, যারা আহত আছেন, এখনো মৃত্যু সজ্জায় পাঞ্জা রয়েছে বিভিন্ন হাসপাতালে, এবং যারা পঙ্গুত্ব বরণ করতেছেন, প্রথমেই নিহতদের জন্য আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা আহত আছে, হাসপাতালে শুয়ে আছেন, পঙ্গুত্বের সাথে পাঞ্জা, মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, খুব দ্রুত আল্লাহ তাআলা যেন তাদের সেবা দেন, তাদের সেবা দান করেন। তো আজকে আমার অনেকের সাথে এখানে পরিচয় নাই, তবুও আমি মনে করি আজকে সাভার পাবনাবাসীর পরিচিতি এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, একটু আগামের যার কথা শুনলাম, উনি আমাদের কেন্দ্রীয় পর্যায়ের কৃষক দলের নেতা উপস্থিত আছেন, হয়তো নামটা সবাই আমরা জানি না, তোফাজ্জল হোসেন খান, মোবাজ্জল হোসেন খান ভাই, আরো অনেকে, আর আমাদের এই আশুলিয়ার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন অত্র এলাকার মুরব্বিয়ান এবং পাবনাবাসী যারা আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, এবং যারা এখানে আমাদের একই মতের একই দলের যারা আছেন আমার সামনে উপস্থিত, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে গরমের মধ্যে এখন বসে আছেন, এই জন্য আমি বেশি কথা এখানে সময় নষ্ট না করে আমি দুইটা চারটা কথা বলেই আমি আবার কথা শেষ করব। তো প্রথমে আমরা যদি আসি যে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল, সেই দল দীর্ঘ সময় বিভিন্ন সময় এই দেশের হাল ধরেছে, যেটা আপনারা বর্ণনা শুনেছেন ইতিমধ্যে, আমি ঢোকার সাথে সাথে তার পরিস্থিতি আপনারা পেয়েছেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আত্মার মাগফিরাত কামনা করছি, তাকে আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে, এবং তার সঙ্গী এবং তার সহচরী যিনি ছিলেন আমাদের সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘদিন এই স্বৈরাচারী গণহত্যাকারী সরকারের যে অত্যাচার উনি সহ্য করেছেন, উনি দেশের মানুষকে ভালোবাসেন, সেই কারণে উনি এই অত্যাচার সহ্য করেছেন। ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, আপনারা জানেন যে উনি আমাদের মাঝে আর নাই, কিন্তু তিনি কিভাবে গেছেন এটা অনেকেই তার ইতিহাস জানেন না। তাকেও তার দেশের বাইরে নির্মম ভাবে চক্রান্ত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আছেন, উনি সবকিছু দেখেন, শোনেন, জানেন। এই স্বৈরাচার সেই আমরা 52 থেকে দেশের মানুষ তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের ভাষায় বাংলা ভাষা কিন্তু আমাদের দান করে গেছেন। সেই শহীদ জব্বার রফিক যারা আছেন তাদেরকেও আমরা স্মরণ করি আজকে। আবার সেই 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন, যাই বলেন না কেন, এই দেশের আপামর জনসাধারণ কিন্তু সর্বস্তরে এই দেশের মানুষ মুক্তির জন্য আন্দোলন করছে। সর্বশেষ আমি সংক্ষেপে বলছি, সর্বশেষ 1971 সালে যখন 25শে মার্চ মুজিব সাহেবকে পাক বাহিনীরা অ্যারেস্ট করে নিয়ে যান পশ্চিম পাকিস্তানে, কিন্তু উনি কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়ে যেতে পারেন না। আর এইটা ছিল একটা চক্রান্ত, নিয়ে যাওয়া মানে একটা চক্রান্ত, তাদের সাথে একটা আতাত। কিন্তু সেই জানের বিনিময়ে আমাদের এই বিএনপি, যিনি বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ জিয়া রহমান, এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, উনি তার জীবনে বাজি রেখে। কিন্তু আজকে তারা সেটা সেই নানা ইতিহাস তারা বিকৃত করে তারাই আজকে যে কথাগুলো বলছে তার ফল আজকে কিন্তু তারা নিজেরাই ভোগ করতেছে। আপনারা জানেন সেই স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা কিন্তু আপনাদের যারা ছেলে মেয়ে আজকে ছাত্র আন্দোলন, বৈষম্য, কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিলেন, তাদের কিন্তু উনি আখ্যা দিয়েছিলেন যে উনি আসলে সবাই রাজাকারের সন্তান। তাহলে বাংলাদেশকে
শুধু তার বাবা মাই এই স্বাধীনতা ঘোষণা স্বাধীনতা অর্জন করেছিল, এদেশের কৃষক শ্রমিক ব্যবসা বুদ্ধিজীবী সুশীল সমাজ যারা আছে, ছাত্র সমাজ, তাদের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার সময় কিন্তু তারা কেউ কিন্তু কোনো রকম অত্যাচারের সম্মুখীন হন নাই। হয়েছে কারা? সেই শহীদ জিয়াউর রহমানের স্ত্রী, অর্থাৎ আমাদের দেশ নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তানেরা আটক ছিলেন, কিন্তু আপনারা অনেকে জানেন না। তারা দেশ স্বাধীন হওয়ার পরে তারা কিন্তু মুক্তি পেয়েছিলেন। আজকে ইতিহাস বলা হয় না, আমাদের ইতিহাস শেখানো হয়। তবে আমরা কিন্তু বয়স বেশি না হইলেও কিছুটা আমরা দেখেছি। তখন আমার বয়স 7 বছরের মতো। তা আমরা জানি এবং দেখেছি, অনেক কিছু শুনেছি। আমাদের যারা মুরব্বী ছিলেন, আমরা অনেক কিছু কিন্তু শুনছি তাদের কাছ থেকে। এই ইতিহাস আমরা সত্যি দেখেছি, শুনেছি। আজকে আজকে যারা দেখেন আওয়ামী লীগ করেছে এই দেশে, আওয়ামী লীগ মানে কি, জয় বাংলা মানে কি, এটা কি শব্দ, কোথেকে আসছে, এটা উৎপত্তি আমরা কেউ জানি না। আসলে তারা মনে করছে এই দেশটা তার বাবা, এই দেশটা এই দেশের মানুষের, বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে যারা বসবাস করে তাদের এই দেশ। আজকে সব মিলিয়ে আজকে ছাত্র বৈষম্য যখন সেই আন্দোলনে যখন তারা দেখছে যে তাদের নানা সমস্যা হচ্ছে, তাদের সবকিছু ঠিক আছে না, তাদের সেই পেটো বাহিনী পুলিশের ওপর তারা অর্ডার চালিয়েছে, তোমরা গুলি করে তাদেরকে মারো। আজকে কিন্তু সেই দেখেন, আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাই ভাতিজা, অমুকের ভাতিজা, আজকে কিন্তু এই যে এত এত ছাত্র সেইখানে কি করলো, আপনারা যাতে না দেখতে পারেন, এই বাংলাদেশের সমস্ত মিডিয়া নেটওয়ার্ক সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো। যেটা দেওয়া হয়েছিল হেফাজতের সময়, যেটা দেওয়া হয়েছিল পিলখানা হত্যার সময়, এতগুলো সেনা অফিসারকে, 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে রাতের মধ্যে। তাইলে তখন সেই তাদের এই সরকারের গোয়েন্দা বিভাগ তখন কি করছিল তারা জানে না, তারা জানে 2 দিন পরে। আজকে তার জের হিসাবে ঢাকার দক্ষিণের সেই আমাদের নেতা, সেই নেতাকে সাতক্ষীরা রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই মামলায় তাকে, যেখানে তাদের সবকিছু সেই এজেন্টে সেই পিলখানা হত্যার যোগ্য তারা চালিয়েছিল। এদের দায় এড়ানোর জন্য তারা এই কাজগুলি করেছে। আজকে ছাত্র আন্দোলনেও সেই একই অবস্থা। আপনারা অনেক ভিডিও ফুটেজ পরবর্তীতে দেখেছেন, সব প্রকাশ হবে, সব বেরোতেছে। আজকে অক্টোবরী সরকার, ডক্টর নির্দিষ্টের নেতৃত্বে যে সরকার আছে, উনি সব কিছু খুঁজে বের করতেছে। যেহেতু এই সরকার নিরপেক্ষ সরকার, অক্টোবরী সরকার, এই সরকারের জন্য 1996 সালে এই আওয়ামী সরকার কিন্তু এই বাংলাদেশ জাতীয়বাদী দলের সরকারের সময় তারা আন্দোলন করেছিল এই সরকারের জন্য। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা বলেছিলেন, হ্যাঁ আপনারা যে আন্দোলন করেছেন, তবে লোকজনকে প্রাণে মারেন না। কিন্তু যখন লোকে বইটা দেখে মানুষ করা হয়েছে, তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার ক্ষমতা চিন্তা না করে সেই বিল, সেই যেটা মানে আপনার সংবিধানে নাই, সেইটাই সেই বিল, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সেই বিল এনে পাস করে উনি তাৎক্ষণিক সেই ক্ষমতা থেকে সরে গেছেন, এই দেশকে মানুষকে ভালোবাসেন বলে। আজকে সেখানে তারা যখন ক্ষমতায় আসলো, ফখরুদ্দিন মঈনুদ্দিন সহজ দেয়, আজকে সেখানে তারা সেই কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ নিরপেক্ষ সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করলেন না। তারা প্রথমে 14 সনে কি করলেন, তারা দিনের বেলা ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় আসলেন। এখন 57টা সিটে যেখানে কোনো ভোট পড়ে নাই, সেখানে নির্বাচিত তারা সংসদ সদস্য নির্বাচিত হলেন। ভোটাররা কোথায় গেল? আওয়ামী লীগের ভোটাররা কোথায় গেছিল সেই সংসদে? সেই আসলে কি আওয়ামী লীগের লোক ছিল না? তারাও সেই বাংলাদেশ জাতীয় দলের অর্থাৎ দেশ নেত্রী খালেদার নেতৃত্বে সেই ভোট বর্জন করেছিল তারাও। আবার ঠিক উনি 1918 সনে কিন্তু উনি বলছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি যা বলি তা করি। সেই আশ্বাসে আবার 1918 সনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল অংশগ্রহণ করেন। কিন্তু ওনারা কি করলেন, দিনের বেলা যখন ভোট ডাকাতি না করতে পারবেন, ওনারা কি করলেন, রাতের বেলা ভোট চুরি করে আবারও ভোট ব্যাংক সরকার তৈরি করলেন। ওনারা আবার সেই একই অবস্থা, সেই নির্বাচন, এই পয়তারায় সেই অন্যায় গুম হত্যার যুগ, যেই যে গুম হত্যা
ফোনের মাধ্যমে তারা যে রাজনীতি করছে, সেই রাজনীতি আল্লাহ তাআলা বেশি দিন রাখেন নাই তাদের। সেই ছাত্র আন্দোলন আজকে একদমিতে যখন পরিণত হইলো, সেই ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল একদিন পরে ছাত্ররা সেই আজকে দেখিয়ে দিচ্ছে, বাংলাদেশের মানুষকে শিক্ষা দিয়ে গেছে আন্দোলন কাকে বলে, আন্দোলন কিভাবে করতে হয়, এই ধরনের স্বৈরাচারকে কিভাবে বিতাড়িত করতে হয়, সেক্ষেত্রে আমাদের সবার শিক্ষা দেওয়া উচিত। তো যাক, আমি আর বেশি কথা বলে আপনাদের কষ্ট দিব না। আপনারা অত্যন্ত কষ্টে আছেন। সেই আন্দোলনে যারা আজকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার দলের পক্ষ থেকে। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আজকে আমাদের এই সাভার আশুলিয়ার যে গণমানুষের নেতা ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই, ও দীর্ঘদিন উনি দুইবার এমপি ছিলেন, উনি আবারও মাঠে আছেন। সেই দীর্ঘদিন যাবৎ ওনার সাংগঠনিক তৎপরতা, আমাদের একটা কর্মশালা হয়েছিল গণসংস্থা মিলনায়তন কেন্দ্রে, সেখানে আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের নির্বাহী অর্থাৎ কেন্দ্রীয় কমিটির যে অন্যতম সদস্য ডক্টর মঈন খান। উনি বলেছিলেন, বাবু আমাকে তোমার এই আজকের এই প্রোগ্রামের একটা ক্যাসেট আমাকে দিবা, আমি সারা বাংলাদেশে যেহেতু আমি বিচরণ করি আমি সেখানে দেখাবো। তোমার মতো নেতা যদি মাঠ পর্যায়ের নেতার যদি নাম জানতে পারে, তো এরকম প্রত্যেকটা নেতারই নাম জানা উচিত। অর্থাৎ তাদের সাথে সম্পৃক্ত থাকলে না নাম জানবে। অনেক নেতাই তার কর্মীদের নাম তালিকা জানে না, এলাকার ভোটারদের চিনেন না। ডাক্তার সালাউদ্দিন বাবু কোন গ্রামে কে আছে, আমাদের সাভার থানা, আশুলিয়া থানা এবং সাভার পৌরসভা, 3টা ইউনিট নিয়ে একটা উপজেলা। এই 3টা ইউনিটের উনি সমস্ত নেতা এবং কর্মীর ওনার ব্যক্তিগতভাবে চিনেন এবং জানেন। আমি উপস্থিত হতে পারি, আমি আপনারা যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সামনে আমাদের এই সরকার একটা সুন্দর, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন খুব শীঘ্রই। তো আমাদের একটাই কাজ, যেটা আমাদের নেতারও নির্দেশ, আজকের দল আমরা কিন্তু ক্ষমতায় না। আজকে সরকার এটা হইলো আমাদের কেন্দ্রীয় সরকার অর্থাৎ অর্থনৈতিক সরকার, যাদের দায়িত্ব হলো দেশের শান্তি ফিরিয়ে এনে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আমরা আশা করি সেই নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনে আমার সামনে যারা উপস্থিত আছেন, আমরা যারা আছি, আমরা যেখানে আছি, বাংলাদেশ জাতীয় দলে বিশ্বাসী, আমরা প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে আজকে আমরা যারা মাঠ পর্যায়ে যারা সমর্থক, তাদের সম্মিলিত ভাবে চেষ্টায় আগামী নির্বাচনে আমরা যেন সাধারণ মানুষের কাছে বোঝাইতে সমর্থ হই। সাধারণ মানুষ আজকে তিনটা পর্যায়ক্রমে সেই 96 পরের থেকে এদেশের মানুষ ভোটকে জানতে পারেন নাই। বিশেষ করে যারা নতুন ভোটার, তারা ভোট কিভাবে দিতে হয় সেই প্রক্রিয়াটাও তারা আজকে বুঝতে পারেন না, কারণ তাদের ভোটের দরকার হয় না এই সরকার নির্বাচিত হতে। আমরা আশা করি প্রতিটি ভোটার ওনারা সুন্দর সুস্থভাবে ভোট দিতে পারবেন। সেইভাবে প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের যেতে হবে, যাতে করে আমরা আগামী দিনে নির্বাচিত হয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়ার নেতৃত্বে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দরকার সরকার একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে, যেই সরকারের মাধ্যমে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। সেই ধরনের একটা সরকার যেন আমরা গঠন করতে পারি, সেই দিকে সবাই খেয়াল এবং লক্ষ্য রাখবেন। তার জন্য এখন থেকে আমাদের ঘরে বসে থাকতে হবে না। আমাদের এই যে জোট নীতি, জোট ব্যবসা বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য, এগুলো আমরা যেন মনের থেকে বের করে দিয়ে আমাদের সময় যখন আসবে, দলীয় সরকার যখন আসবে, তারা আমাদের যেভাবে নির্দেশ দিবেন আমরা যেন মাঠ পর্যায়ে প্রত্যেকটা মানুষ জানি আমরা হিসেবে কাজ করি। এখন যেন আমরা কোনো ধরনের দাঙ্গা হাঙ্গা নিজেদের মধ্যে জড়িত না হই, এটা আমার বিশেষ অনুরোধ। বিশেষ করে আশুলিয়াবাসীর প্রতি আমার অনুরোধ যে আমরা যদি কোনো বিষয় আমাদের কাছে আসেন, আমরা চেষ্টা করবো তার সমাধান দেওয়ার জন্য। এরপরও আমি বলে যে আপনাদের আশ্বস্ত করি, আমাদের ডাক্তার সালাউদ্দিন বাবু আমাদের নেতা, ওনার এমন একটা মন মানসিকতার লোক যিনি আপনাদের জন্য সমস্ত সময় আপনাদের সদর দরজা খোলা আছে ওনার জন্য। আপনারা আমাদের কাছে যদি মনে করেন এই সমস্যা ওনারা পারবেন না, আপনারা সশরীরে কষ্ট করে ওনার সাথে আপনারা সরাসরি দেখা করবেন। আশা করি উনি আপনাদের কথা শুনবেন, আপনাদেরকে নিশ্চয়ই একটা সঠিক দিক নির্দেশনা দেবেন। আমি সেই আশা আপনাদের কাছে সবার কাছে সেই প্রত্যাশা রাখি। যাক, আপনারা অনেক সময় ধরে আছেন, আবারও যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে
আগামী দিনে আমাদের এই দেশে বাংলাদেশ জাতীয় দল এই দেশের মানুষকে শান্তির জন্য আবার আসবে। অনেক ইতিহাস আছে, যতটুকু আমরা জানি, আমাদের প্রিয় নেতৃবৃন্দ আরো জানেন। আপনার পরবর্তীতে আমরা চেষ্টা করব অত্র এলাকাবাসী সহ এই সাভারস্থ পাবনাবাসীর সম্পৃক্ততায় আমরা যেহেতু যেখানে সাভারবাসী পাবনা সমস্ত মানে মানুষই বাংলাদেশ জাতীয়বাদী দলে বিশ্বাসী, এটা আমার বিশ্বাস। তবে একটা কথা বলে যাই, যদি কেউ এখানে এমন কেউ থেকে থাকে বা আসতে চান যে যারা বিগত দিনে সামনের কাতারে ছিলেন ওই সরকারের আমলে, তারা আজকে সামনের কাতারে আসার চেষ্টা করেন না। আপনারা যদি নিরপেক্ষ থেকে থাকেন কেউ, তাইলে সেটাও একটা প্রক্রিয়া আছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলে তাদের কি অবস্থা সেটা সময় যখন সময় আসবে আমরা বলবো। আপাতত আমার অনুরোধ, আপনার সামনের কাতারে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। সবাই সব সময় লক্ষ্য রাখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। গতকালকেও আমাদের নেতা ডাক্তার সালাউদ্দিন বাবু সাভারে একটা সমাবেশ করেছেন বা একটা মিটিং করেছেন, যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তো এই জন্য আপনারা সবাই সজাগ দৃষ্টি দেবেন, আইন কেউ হাতে তুলে নেবেন না। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে আবার আমার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব কাবিল উদ্দিন সাহেবকে। চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন স্বৈরা শাসক কিভাবে আমাদের বাংলাদেশের মানুষকে শোষণ নিপীড়ন করেছে, দেশকে একটি ধ্বংসলীলায় বেঁধে তুলেছিলেন তার ক্ষমতাকে ধরে রাখার জন্য। আমি তার সাথে স্বর মিলিয়ে বলতে চাই যে সরকার গণতন্ত্রকে এভাবে গলা টিপে হত্যা করেছে যে আপনারা লক্ষ্য করেছেন তরুণ সমাজ যদিও ভোট দিতে পারে নাই, কিন্তু মৃত ব্যক্তিটা কিন্তু ঠিকই ভোট দিয়ে গেছে, ঠিক কিনা ভাই? ঠিক। তাহলে আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকবো যেন কোনো অপশক্তি আবার বিভিন্ন আন্দোলনের নামে আবার স্বৈরা শাসকের যে দোসররা আছে তারা আমাদের দেশকে বিভিন্নভাবে নিপীড়িত করুক, সেই সুযোগ আমরা করে দেব না ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা কুম্ভরাবাসী একত্রিত আছি ইনশাআল্লাহ। আপনাদের নেতৃত্বে আমরা এই এলাকায় সুষ্ঠু গণতান্ত্রিক গণমানুষের রাজনীতি ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব, জনগণের হয়ে কাজ করব। আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আর কথা বাড়াবো না, সামনে আমরা দোয়ার অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। এর মধ্যে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমাদের অত্র এলাকার নেতৃবৃন্দ, কৃতি সন্তান, বয়োজ্যেষ্ঠ, যুব সমাজ, তরুণ এবং বহিরাগত যারা আছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকের এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তার মধ্যে বিশেষভাবে আমাদের আসলে 4 নং ওয়ার্ডের ছাত্র দলের সাবেক সভাপতি জনাব আলিমউদ্দিন দেওয়া, সে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এর সাথে আরো সার্বিকভাবে সহযোগিতা করে গেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার্থদের জন্য ত্রাণ সহযোগিতার জন্য আমরা একটা ত্রাণের বক্সের ব্যবস্থা করেছি। যারা যতটুকু পারেন এটাতে সহযোগিতা করে যাবেন। আমরা দেশকে, দেশের মানুষকে সহযোগিতা করার জন্য আমরা ইতিপূর্বে ত্রাণ দিয়ে এসেছি, এবারও আমরা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। যার যার যতটুকু সম্ভব এটাতে সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আজকের মূল যে বৈষম্য ছাত্র আন্দোলনের নিহত আহতদের জন্য এবং বন্যার্থদের জন্য যে দোয়ার আয়োজন, সেই দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বাসাইল কুমার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব সাহেবকে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يقولون العلي العظيم. بسم الله الرحمن الرحيم.
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন আয় আল্লাহ জুমার নামাজ আদায় করার পরে আল্লাহ আয় রব্বি কারীম একটা দোয়া অনুষ্ঠানে আল্লাহ হাজির হয়ে মালিক কোরআনুল কারীম থেকে কয়েকটি সূরা তেলাওয়াত করলাম মাওলা আয় রব্বুল আলামিন জীবনের গুনাহ নামক জামাতায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম দয়া মেহেরবানি করে আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা আয় রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ দ্বীনওয়ালা বানায় দেন কোরআনওয়ালা বানায় দেন মাওলা আয় রব্বুল আলামিন আপনার হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারি তৌফিক দিয়ে দেন মাওলা আয় রব্বুল আলামিন আমাদের সকলকে আপনার হাবিবের আদর্শবান বানায় দেন মাওলা আয় রব্বুল আলামিন এখানে যে সমস্ত নেতা কর্মীরা আল্লাহ আয় রব্বি কারীম উপস্থিত হয়েছেন আয় আল্লাহ সকলকে দেশ এবং জাতির জন্য আয় আল্লাহ কাজ করবার তৌফিক দিয়ে দেন মাওলা আয় রব্বুল আলামিন সকলকে আল্লাহ কোরআনের সৈনিক বানিয়ে দেন মাওলা দ্বীনের সৈনিক বানিয়ে দেন মাওলা আয় রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে দোয়ার আয়োজন আয় আল্লাহ আপনি তো ভালো করে জানেন মাওলা আয় রব্বি কারীম গত মাসে এবং এই মাসে জুলাই এবং আগস্ট মাসে আল্লাহ আয় রব্বি কারীম আয় আল্লাহ আন্দোলন করতে গিয়ে আয় আল্লাহ শত শত আমার ভাই আমার বোন আয় আল্লাহ ছাত্র জনতা সাধারণ মানুষ আয় আল্লাহ দেশের জন্য আয় আল্লাহ জীবন উৎসর্গ করেছে মাওলা আয় রব্বুল আলামিন যারা আন্দোলনে জীবন দিয়েছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন মাওলা আয় রব্বুল আলামিন যারা নিহত হয়েছে আল্লাহ সকলকে আপনি শাহাদাতের মর্যাদা নসিব করেন মাওলা